স্বঘোষিত সাগরের অভিভাবককে মাটিতে পা রাখার প্রয়োজনীয়তা মনে করিয়ে দিল ভারত। নিজেদের সমুদ্র বন্দর ব্যবহার করে চীনকে বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে বাণিজ্যের আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। এদিকে ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস, অর্থাৎ কথার চেয়ে কাজ বেশি কথা বলে। ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা এমনই হলো। বিমস্টেক সম্মেলনের আগে চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করেছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তারপর ব্যাংককে বিমস্টেক সম্মেলনের মাঝে দুই দেশের প্রধানদের বৈঠকের পর ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই শিথিল হবে বলে আশা করেছিল বিশেষজ্ঞরা। তবে বিমস্টেক সম্মেলনের পর অ্যাকশন মোডে নিউ দিল্লি। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে দীর্ঘ সময় ধরে ভারতের বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে ভীষণ পণ্য জট সৃষ্টি হচ্ছিল। এর জন্য ভারতের নিজস্ব রপ্তানি বিলম্ব, খরচ বৃদ্ধি এবং ব্যাকলগ সৃষ্টি হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লি। তাই এখন প্রশ্ন জাগে, ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি? নয়াদিল্লির এই সিদ্ধান্তে কতটা লাভবান হবে ভারতের বাণিজ্য মহল, বিশেষ করে পোশাক রপ্তানিকারীরা? বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের উপর এই সিদ্ধান্তের কি প্রভাব পড়বে? এই সিদ্ধান্তের ফলে ভারত বাংলাদেশের বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে? এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভারত বাংলাদেশ সম্পর্ক ও বাণিজ্য পথ আজ আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় এবং রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সঞ্জয় বাবু, প্রথমে আপনার কাছে আসি। ট্রান্সশিপমেন্ট নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি, ব্যাপারটা যদি আমাদের একটু ছোট্ট করে আমরা যদি জানতে পারি নতুন করে আরেকবার। দেখুন, এই রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে জেনারেলি এটা ট্রান্সশিপমেন্টটা হলো দেয়ার আর থ্রি টাইপস বেসিক্যালি। মানে যে ট্রানজিট, মানে যে ট্রান্সশিপমেন্ট, আর একটা হলো করিডোর। আচ্ছা, তো এখন ট্রানজিট হলো আপনার সেম আপনার নিজ যার যে দেশ থেকে পণ্য আরেকটা দেশে যখন নাকি যাবে, সেম ভেহিকলস উইল কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে, সেম ভেহিকল। আচ্ছা, কিন্তু হ্যাঁ, ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, আপনার যখন নাকি বাংলাদেশ থেকে যখন নাকি পণ্যটা আসবে, তখন দেখা যাবে যে ভারতবর্ষে এসে কিন্তু বাংলাদেশের গাড়িটা ছেড়ে যাবে। আচ্ছা, ইন্ডিয়ার ভিতর দিয়ে এবার ইন্ডিয়ার গাড়িতে আসবে। ঠিক আছে, দিস ইজ কল্ড ট্রান্সশিপমেন্ট। অর্থাৎ বেসিক্যালি এক্সপোর্টটাকে ফ্যাসিলিটেট করবার জন্য এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য এটা দিস ইজ দ্য সেকেন্ড মোড। নিজস্ব গাড়ি সেখানে থাকবে না, বাংলাদেশ থেকে গাড়ি আসবে, ধরুন আপনার এই খালি করবে, ইন্ডিয়ান ট্রাক লোডিং হবে, আবার চলে যাবে, আবার যেখানে যাওয়া সেখানে যাবে। ঠিক আছে, ধরুন ইন্ডিয়া এখন যে এক্সিস্টিং যে কাঠামোটা ছিল, যেটা 2020 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছিল, বাড়িয়েছিল কিসের ক্ষেত্রে? বাড়িয়েছিল মূলত আপনার এই ওকে, আমরা এই বিষয়ে আপনার কাছে আসছি, কিন্তু মণিবাবু আপনার কাছে একটু আসি। এই যে ট্রান্সশিপমেন্টের ব্যাপারটা বলা হচ্ছে যে বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট, এই যে সুবিধাটা বাংলাদেশকে দিয়ে রেখেছিল ভারত, এই সুবিধাটা বাতিল করলো এবং ট্রান্সশিপমেন্টটা বাতিল করা হয়েছে বলা হয়েছে। তাহলে ঠিক কি বাতিল হলো? ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের কোনো গাড়ি যেতে পারবে না, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের কোনো পণ্য যেতে পারবে না, ঠিক এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। ঠিক কি বাতিল করা হয়েছে? না, ঠিকই ডক্টর রায় তো যেটা বললেন এটা তো কারেক্টলি এমফাসাইজ। এবং ট্রান্সশিপমেন্টের ব্যাপারটা হচ্ছে যে এটা গাড়ি ব্যবহারের কোনো সুযোগ নেই। আচ্ছা, এই জায়গায় এখানে আমার দেশের হয়ে গেলে আমার গাড়ি বা আমার ভেহিকলস বা আমার প্লেন
ইত্যাদি ইত্যাদিগুলি করবে। এখন এখানে হলো কি মানে 2020 মানে 29শে জুন সম্ভবত 2020-তে যে সুবিধাটা বাংলাদেশ দিয়েছিল, যে সুবিধাটা বাংলাদেশ পেয়েছিল ভারতের কাছ থেকে, সেটা মূলত কোভিডকে সামনে রেখে দেওয়া হয়েছিল। আচ্ছা, মূলত। এবং এটাই হচ্ছে মানে সার্ক দেশভুক্ত যে যারা আমরা আছি তাদের এই কোরিলেশনটা সবসময় বজায় রাখার জন্যই সার্ক করা হয়েছিল। সেই দিকে নজর রেখে আমরা এটা করি। সেটা বাংলাদেশ যত তাড়াতাড়ি ভুলে যেতে পারে তাদের পক্ষে বোধহয় ভালো, তারা সেটা সেভাবে ভাবে। কিন্তু এই জায়গার পরিপ্রেক্ষিতে আমাদের যে খুব লাভ হচ্ছিল ঘটনাটা তা না। এদের সহযোগিতা করার পক্ষে আপনাকে যদি বলি, ওরা টোটাল এই যে দ্যাট ইজ মূলত যে কাপড় তারা যেটা পোশাক রপ্তানি, গার্মেন্টস, এই এটা যে তারা পাঠায় 36টা দেশে পাঠায়, এবং এই 36টা দেশই এই ভারতের মাধ্যমে এই প্রথার এই পদ্ধতির মাধ্যমেই তারা ব্যবহার ভারতের মাটি ব্যবহার করে ভারতকে ব্যবহার করে যেত। এবং আপনারা শুনলাম এখন আজকে মানে এই দুপুরবেলা আমি যে খবর নিলাম, খবর নিয়ে দেখলাম যে আপনার জানুয়ারি 2024 থেকে এই 25 মানে গত 15 মাসে তারা এই ব্যবস্থাটাতে ব্যবসা করেছিল 5,640 কোটি টাকা। আচ্ছা, শুধু গার্মেন্টস। ওকে। এবং লভ্যাংশ সহ, লভ্যাংশ ছাড়া। এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে ওরা যা জিনিস পাস করেছে এখান থেকে তার পরিমাণ প্রায় 34,909 মেট্রিক টন। আচ্ছা, এই যে জায়গাটা, তাহলে এই সুবিধাটা বাংলাদেশ ভারতের কাছ থেকে পেত। ভারতের সুবিধাটা কি হতো? শুধুমাত্র ভারতের যে ট্রান্সপোর্ট যারা করতেন, এই ট্রান্সপোর্ট করার পরিপ্রেক্ষিতে তাদের যতটুকু আয়ের ব্যবস্থাটা ছিল সেই এটা হতো। এখন এই পরিস্থিতি মানে গাড়ি ভাড়া একদম ভেঙে বললে যে গাড়ি ভাড়াটা এটাই হতো। আর অধিকাংশ দমদম বিমানবন্দরের মাধ্যমেই তারা নিতেন, লোডিং আনলোডিং এবং এসব। এখানে একটা কনফিউশন আছে। ডক্টর রায় যেটা বললেন তার সঙ্গে একটা কনফিউশন আছে। আমাদের বাণিজ্য মন্ত্রকের যে যারা এটা করেছে, সিবিআইসি, তারা তো ঘোষণাটা দিয়েছে, তার পরবর্তী সময় আমাদের যে কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি যেটা বলেছেন তার সঙ্গে কিন্তু প্রচারিত যে বিষয়টা, এটার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি না। আমরা কনফিউজড হয়ে গেছি যে নেপাল এবং ভুটানকে ছাড়া রেখে দেওয়া হয়েছে, কিন্তু ওইখানে কিন্তু ওই যে স্টেটমেন্টটা যেটা বেরিয়েছে ভারত সরকার, সেখানে কিন্তু এই কথাটা উল্লেখ নেই যে নেপাল আর ভুটান অন্তর্ভুক্ত নয় এই ট্রান্সশিপমেন্ট বাতিল ক্ষেত্রে। ঘটনাটা তা না, এটার ভিতর অন্তর্ভুক্তই হয়। আমরা এরকম কিছু পাইনি। কিন্তু কিছু কিছু জায়গায় বলা হচ্ছে না, নেপাল এবং ভুটানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। যদি না হয় তাহলে তো আধা ঘাপচারা হলো। এটা কি ধরনের হলো? এটা হতে পারে না আলটিমেটলি নেপাল আর ভুটান, কারণ বাংলাদেশের তো একদম যেহেতু ল্যান্ডলকড নেপাল এবং ভুটান, এবং সেখানে ভারত দিয়ে ল্যান্ডলকড, তো এখানে অবশ্যই বাংলাদেশ থেকে যদি কোনো পণ্য যায় নেপাল এবং ভুটানে, সেটা ল্যান্ডের উপর দিয়ে যেতে হবে, এবং সেটাই মানে ব্যয় সাপেক্ষ হবে। আর এখন বাংলাদেশ যদি বাংলাদেশকে যদি নেপাল এবং ভুটানকে ছাড় দেওয়া হয়, তাহলে এই সিদ্ধান্তের কি গুরুত্ব রয়েছে? সেই তো এই জায়গাটায় আমার কনফিউশন আছে। আমি তো স্পষ্টই বললাম, এখানে কোনো কারণ যে স্টেটমেন্টটা ভারত সরকারের যে স্টেটমেন্টটা বাড়িয়েছে সেখানে নেপাল ভুটানকে বাদ দেওয়া হয়েছে এই কথা উল্লেখ নেই। আচ্ছা, কিন্তু বাংলাদেশের তরফ থেকে যে প্রচারটা করা হচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে এই নেপাল আর ভুটানকে বাদ দেওয়া হয়েছে। আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে যেটা দিয়ে শেষ করছি, যে কারণ এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাই এই মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিল্প, কিন্তু তারা এটা থেকে এত রোজগার করে। আচ্ছা, এই জায়গাটাতে কেন এই জায়গার ভেতরে বাংলাদেশকে ঢুকতে হলো বা ঢুকলো, বাংলাদেশ পড়ে গেল বলছি, কেন ভারতকে এই সিদ্ধান্ত নিতে হলো পরবর্তী আলোচনায় যদি আমরা সেটাতে আসবো। এবং কেন পোশাক রপ্তানিকারীরা, ভারতের পোশাক রপ্তানিকারীদের বহুদিনের দাবি ছিল এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ করা, এবং সেটার ফলে বাণিজ্যে কিভাবে লাভ হলো, কোথায় কাল লোকসান হতে পারে আগামী দিনে, সেটা আমরা আলোচনা করবো। কিন্তু তার আগে সঞ্জয়বাবু, আপনি যেটা বলছিলেন, মানে আমরা যে পয়েন্টে ডিসকাসে ছিলাম যে কিভাবে কি বন্ধ করা হলো বেসিক্যালি, এবং নেপাল এবং ভুটানের ক্ষেত্রে সিদ্ধান্তটা কি দাঁড়ালো? নেপাল এবং ভুটানের ক্ষেত্রে যেটা নাকি ভারতবর্ষের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার অফিসিয়াল স্পোকসপারসন একটা ক্লারিফিকেশন দিয়েছেন, দিস ওয়াজ এ কোরিজেন্ডাম, ঠিক আছে,
এই জানি কয় নেপাল এবং ভুটান এক্সক্লুডেড, ঠিক আছে। এখন দেখুন, এটা বাংলাদেশের যে সমস্ত পণ্য আমাদের মূলত কলকাতা এয়ারপোর্ট এবং দিল্লি এয়ারপোর্ট থেকে যেগুলো যেত, দিস আর বেসিক্যালি হাই ভ্যালু অ্যাপারেল, অনেক মূল্যবান, ঠিক আছে। এবং এগুলো এখন বেসিক্যালি দৈনিক প্রায় 20 থেকে 30 ট্রাক মানে যেটা মানে পণ্য এটা যেত। এখন এখানে প্রচুর একটা ব্যাকলগ পড়ে যেত এবং দেখা গিয়েছে ভারত সরকার দেখেছে যে বেসিক্যালি যে এখন 2-3টে ফ্যাক্টর সেখানে কাজ আছে এবং ফ্যাক্টর আছে, একটা আছে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ, আর একটা আছে ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ। অনেকগুলো ফ্যাক্টর এখানে কিন্তু কাজ করছে, এটাকে আইসোলেটেড ওয়েতে ভাবলে কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে। কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং তাতে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বাংলাদেশের কি ইন্টারেস্টটা দেখেছে না নিজের ইন্টারেস্টটা দেখেছে? এখন আমি যদি বাণিজ্যিক পয়েন্ট অফ ভিউ থেকে লক্ষ্য করে দেখেন, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ বেসিক্যালি লিসেন টু দ্য ডিমান্ডস অফ দিস আওয়ার এক্সপোর্টার্স। কারণ কি দিল্লি এয়ারপোর্টে এটা দীর্ঘদিন যাবতই চলছিল, এই কনজেশন যেটা সেটা প্রচুর দীর্ঘদিন যাবত চলছিল। এবং সবচেয়ে বড় হলো যে যেহেতু লোডটা বেশি পড়ছিল দিল্লি এয়ারপোর্টের উপরে, তখন দেখা গিয়েছে যে বেসিক্যালি ট্রানজাকশন কস্টও বেড়ে গিয়েছিল। কারণ কি যখন নাকি ব্যবসার সুযোগ হয় তখন এয়ারপোর্ট গুলি প্রচুর পরিমাণে টাইম চাচ্ছিল। আর সেকেন্ড হলো যে ওয়ান্স ট্রানজাকশন কস্ট ওয়াজ গেটিং হায়ার, আর সেকেন্ড হলো ডেলিভারি টাইমটা বেশি লেগে যাচ্ছিল স্বাভাবিকভাবে কন্ডিশন, এবং ইন্ডিয়ান এক্সপোর্টাররা বাইরের দেশের সঙ্গে এটাকে কম্পিট করতে পারছিল না। যেটা নাকি সার্কামস্টেন্সিয়াল যেটা কম্পালশন এসছে সেটা হলো কি ট্রাম্পের যে টেরিফ, এক্সট্রা টেরিফ যেটা চাপালো, টেরিফ চাপানোর ফলেও আমাদের এক্সপোর্টাররা হয়তো একটু ব্যাকফুটে পড়তে পারে, ঠিক আছে। সুতরাং এই ব্যাকফুটে যেন ওনারা না পড়েন সেই জন্য মূলত এটাকে ওদেরকে একটা মানে সুবিধা দেওয়া হয়েছিল, দিয়েছে সরকার। কারণ এটা দীর্ঘদিনের ডিমান্ড। এখন প্রবলেম যেটা নাকি ঘটনা যেটা হলো সেটা হলো দুটো ঘটনা, বেসিক্যালি বিমস্টেকের ঠিক মানে থেকে আসার পরে ঘটনাটা হয়েছে, প্রসেস ফর এ লঙ্গার টাইম, ঠিক আছে। এবং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকেও এটা প্রচন্ড চাপ ছিল। যখন ট্রাম্প এসেছিল তখন থেকেই আমাদের এক্সপোর্টাররা কিন্তু এটা চাচ্ছিল। কারণ কি বাংলাদেশে জেনারেলি যে পণ্যটা যখন নাকি ইন্ডিয়ার মাধ্যমে পাঠায়, তখন ঢাকা বা চিটাগাং বা অন্য যে কোনো জায়গা থেকে পাঠালে দেখা যাচ্ছে ওদের 1 কেজি মাল পাঠাতে ওদের $3 খরচ হচ্ছে। এই সেম পণ্যটা ট্রান্সশিপমেন্টে যদি পাঠায়, বাংলাদেশের লরিটা আপনার আমাদের ইয়েতে এলো, এই বেনাপুলে এলো, বেনাপুল থেকে ট্রাকে গেল এটা দিল্লি, সেখানে গিয়ে $1.2 বিলিয়ন মানে $1.2 খরচ হচ্ছে। তার মানে কি বাংলাদেশের এতটা পণ্য আসছে, উনি যেটা বলছিলেন 34,000 মেট্রিক টন না কত হাজার মেট্রিক টন, এতটা। এবং দিস অল আর বেসিক্যালি হাই ভ্যালু প্রোডাক্টস, মানে দিস আর নট লো ভ্যালু প্রোডাক্টস, ঠিক আছে। সুতরাং হাই ভ্যালু প্রোডাক্টস এর জন্য যতগুলো দেশে যাচ্ছে, আমাদের মার্কেট আমাদের পণ্যটাতে কত বেসিক্যালি এই কস্ট কম্পিটিটিভ করতে হবে। কারণ কি বাংলাদেশকে যদি আমি এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার কোনো এখানে বেসিক্যালি এখন আপনি লক্ষ্য করেন ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে সবাই এভরিবডি সিজ হিজ অর হার ইন্টারেস্ট ফার্স্ট। ঠিক, এখানে বাংলাদেশকে এই সুবিধা না দিয়ে ভারতের নিজস্ব রপ্তানিকারী যারা তাদেরকে এই সুবিধা দেওয়ার কথা ভেবেছে ভারত। এই দিস ইজ বেসিক্যালি কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ ওয়ান। ওকে, সেকেন্ড ইজ ডিপ্লোম্যাটিক যেটা আপনি যদি এটা লক্ষ্য করে দেখেন, টোটালি আপনি যদি আগস্ট 5-এর পরে যদি বাংলাদেশ সরকার যে এসছে তাদের বিমস্টেকের পরে যদি আপনি লক্ষ্য করে দেখেন বা আগে বা পরে, যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারবার কিন্তু বাংলাদেশের সঙ্গে যখন নাকি সম্পর্ক হয়েছে তখন বারে বারেই বলছিল যে বেসিক্যালি টু চেঞ্জ দি রেটরিক অফ দি বাংলাদেশি পিপল, ঠিক আছে। ওদের বক্তব্যের যে ভাষার যে নমুনাটা সেটা পরিবর্তন করবার কথা বলছিল। ভারত বিদ্বেষ যে একটা মানে ভীষণভাবে, এবং সেকেন্ড মাইনরিটিদের উপর যেভাবে নাকি আমি অত্যাচার হচ্ছিল এগুলো কমানোর কথা ভারত সরকার বলছিল। এবং রেটরিক মানে ডেলিভারি যেভাবে দিচ্ছিল ইন্ডিয়া বিরোধী যে গির যেটা দেখতে পাচ্ছিলাম। এবং চীনে গিয়ে আপনি যেটা প্রথম শুরু করলেন, ঠিক আছে, মোহাম্মদ ইউনূস যেটা বললেন, বেসিক্যালি মানে এটা দিস অলসো হ্যাজ বেসিক্যালি রেইজেস কোশ্চেন যে বাংলাদেশে কতটুকু সমুদ্র আছে। সমুদ্র বেসিক্যালি বে অফ বেঙ্গলের একটা পার্ট, ঠিক আছে। তো ওনার আর দে বেসিক্যালি ডিক্টেট টার্মস অফ দ্য বে অফ বেঙ্গল। ঠিক, এখানে নোবেল লরেট কিন্তু ইংরেজি বলেছেন, গার্ডিয়ান অফ ওশান বলেছেন, সেটাও ভুল বলেছেন, কারণ বাংলাদেশের সঙ্গে ওশানের কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, দিস আর বেসিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশকে শুনুন, বাংলাদেশকে লস
Government of India has lot of things they can do. These are only a very আমি বলবো এটা জাস্ট একটা নমুনা পেশ করলো। সেকেন্ডলি হলো যেটা নাকি আরেকটা যেটা হলো যে স্ট্র্যাটেজিক পয়েন্টে, যেটা আমার পার্সোনালি মনে হয় স্ট্র্যাটেজিক্যাল, সেটা হলো যে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার সেখানে আসার পরে ওনার আরেকটা স্টেটমেন্ট ছিল নর্থ ইস্ট সম্পর্কে, যেটা বারবার বলছিল নর্থ ইস্টের সিকিউরিটি নিয়ে বলছিল, আমাদের চিকেন করিডোর নিয়ে বলছিল, এবং থার্ডলি যেটা লালমনির হাট যেটা একটা জায়গা আছে সেখানে বিমান ঘাঁটি করার চিন্তা, বিমান ঘাঁটি করবার, চীনকে আমন্ত্রণ করা, পাকিস্তানকে দিয়ে দেওয়ার কথা বলছিল। দিস থিংস বেসিক্যালি ইন্ডিয়া, যে আমরা ইন্ডিয়ান যারা গভর্নমেন্ট আছে, দে হ্যাভ লিসেন্ড অল দিস থিংস। এই জন্য বারবার বিমস্টেক সম্মেলনে কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু বারবারই বলছিল টু চেঞ্জ দ্য রেটরিক। আপনার যে এই যে আপনার যে একটা দেশের সঙ্গে সম্পর্ক যেটা হবে, আরেকজনের প্রতি সম্মান না থাকে, এটা মানে হাউ ডাজ ইট গো। এবং সেকেন্ডলি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিমস্টেকে যখন নাকি প্রাইম মিনিস্টার, যখন নাকি আমাদের প্রাইম মিনিস্টার যখন হি ওয়াজ ওয়েটিং ফর মিস্টার ইউনূস ফর 3 মিনিটস, হি ওয়াজ বেসিক্যালি, এবং তখনই যারা নাকি ইন্ডিয়ান যারা নাকি পলিটিক্যাল অবজারভার আছে, they were thinking that something might be coming. কারণ কি অ্যাকচুয়ালি যখন নাকি দুই রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান কথা বলে, ততগুলো প্রোটোকল আছে, ঠিক আছে না? তো why would you keep মানে the prime minister of another country in waiting for 3 minutes? আর অবশ্যই একজন মানে ভারতের মানে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নির্বাচিত সরকারের যেটা বলছিলাম, বাহ্যিকভাবে যতটাই ভাবা ছিল বিমস্টেকের পরে হয়তো মানে সিচুয়েশন ইজ হয়েছে। বেসিক্যালি আই পার্সোনালি ফিল দ্যাট দ্য বাংলাদেশ যেটা প্রচার করার চেষ্টা করছিল, অ্যাকচুয়ালি ঘটনা কিন্তু তা না। ওকে, আমি আসছি আপনার কাছে মনিবাবু। এই যে এই মুহূর্তে এই সিদ্ধান্তটা যে এলো, এটা কতটা গুরুত্বপূর্ণ মুহূর্তটা, মানে এই সন্ধিক্ষণটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই সিদ্ধান্তের ফলে যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষের যে রপ্তানিকারীরা, বিশেষ করে পোশাক রপ্তানিকারীরা, তারা কতটা লাভবান হচ্ছে এই সিদ্ধান্তের ফলে, এবং বাংলাদেশের বাণিজ্যের উপর কতটা প্রভাব পড়ে, আপনি কিভাবে দেখলেন ব্যাপারটাকে, আপনি কি স্টাডি করলেন? এইখানে বাংলাদেশের এই যে 36টা বা 39টা দেশের কথা, 36টা রাষ্ট্রের কথা যে বললাম, সেখানে এই পোশাক আশাক এগুলি প্র্যাকটিক্যালি ভারতবর্ষে একটা অংশে যাতায়াত করে, কারণ খুব মানে বড় অংশ নিয়ে ভারতবর্ষে এই বাংলাদেশের মার্কেট রয়েছে, ঘটনাটা এরকম না। এটা তারা বিদেশ থেকেই ডলারে আনে, এবং এই যে জায়গাটায় এই করার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বাংলাদেশকে পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের $1 করে বেড়ে যাবে প্রতি কেজিতে হিসেবে। এই সঞ্জয় রায় যেটা বললেন তার সঙ্গে আরো $1 যোগ করবে, তারাই স্বীকার করেছে আজকে। এখন কথা হচ্ছে যে কেন আমাদের কি লাভ হবে, ভারতের কি লাভ হবে? ভারতের ওই যে পোশাক বিক্রেতারা তারা দেখাবেন যে আমাদের এই ফলে যারা রপ্তানি করছে, হ্যাঁ আমরা যারা রপ্তানি করবেন তাদের দেখাবেন যে আমরা এই এক্সপোর্ট করে। এখানে কি একটা মার্কেট ভ্যাকুয়াম কি সৃষ্টি হবে, মানে বাংলাদেশের প্রোডাক্টটা যদি না যেতে? বাংলাদেশের কথা আমরা এই মুহূর্তে ভেবে লাভ নেই। ওকে, মানে আমাদের অর্থনৈতিক অবস্থাটা এমন একটা জায়গায় গিয়েছেন উনি, মানে দ্যাট ইজ মিস্টার ইউনূস তো বড় অর্থনীতিবিদ, তিনি এটা বুঝতে পারছেন না। উনি আসল যে কাজটা করার কথা ছিল, যে মানুষের পকেটে পয়সা আনবেন কি করে, এটা করতে গিয়ে উনি যেটা করতে চলেছেন সেটা হচ্ছে কিছু লুটেরার হাতে দেশটাকে দিয়ে দিয়েছেন, ফলে বেকায়দায় পড়ে যাচ্ছেন, এখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন উনি। আমরা এটা বুঝতে পারি। আর ওদের সঙ্গে স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা আমাদের কতটা থাকবে, বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশের আসলে এই মুহূর্তে আমাদের যে চিন্তা ভাবনাটা ছিল সেটা হচ্ছে মিডল ইস্ট কান্ট্রিগুলির ভেতরে আমরা যাদের কাছ থেকে জিনিস আমদানি করি তার ভেতরে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড চীন। তাদের সঙ্গে আমাদের এই লেনদেনটা আছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ওই সমস্ত জায়গার সঙ্গে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলির সঙ্গে তাদের একটা লেনদেনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছিল থ্রু ভারত। এই জায়গায় কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা ছিল। আমাদের যে প্রশ্নটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার যে বৈঠকটা গেল, লাস্ট বৈঠকটা, উনি এটা ডক্টর রায় ঠিকই তুলেছেন যে একজন প্রধানমন্ত্রী থেকে এতক্ষণ বসিয়ে রেখেছেন। আমার এখন মনে পড়ে 1971-এ প্রথম বৈঠকের সময় নিক্সন মিসেস গান্ধীকে বসিয়ে রাখার চেষ্টা করেছিলেন, উনি নেমে চলে এসেছেন, থাকেননি। পেছনে পেছনে ওই যিনি ওদের বিদেশ সচিব ছিলেন
উনি দৌড়তে, ম্যাডাম আপনি ভুল করছেন, এটা ঠিক হবে না, পরে কথা হবে। পরবর্তী সময় গিয়েছিলেন, যেটা বলেছিলেন ইউ আর রং মিস্টার নিক্সন, ওই যে আমাদের পুশব্যাক করার কথা বলেছিল যারা শরণার্থীরা ছিলেন, এই সমস্ত বিষয় ছিল। এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেকটা দেশের রাষ্ট্রপ্রধান যখন আলোচনা করবেন, এই 1-1.5 মিনিট অনেকের কাছে মনে হবে যে কি অসুবিধা, ঘটনাটা হয় না, এটা প্রোটোকলের প্রশ্ন এবং একটা দেশের সংস্কৃতির প্রশ্ন, যে তুমি তাকে কিভাবে গুরুত্ব দিচ্ছ। আমি এটা মনে করি না যে এই শুধুমাত্র 1.5 মিনিটের জন্য ঘটনা জন্যই এটা হয়েছে, এই যে আমরা, তবে এটা একটা দিক, এটা একটা দিক, আপনি সংস্কৃতির কথাটা বললেন। কিন্তু তার পরবর্তী সময়ে আমাদের বিদেশ মন্ত্রক থেকে যে তথ্য বেরিয়েছে, যা তাদের স্টেটমেন্ট বেরিয়েছে, তাতে ওরা বলছেন আলোচনা খুব ইতিবাচক হয়েছে। এখন ইতিবাচক কি, এটা কি ইতিবাচক যদি ধরে নিই, সাধারণ সাদা চোখে মনে হবে যে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ইউনিসের যে আলোচনা হয়েছে তাতে এইগুলি হওয়ার কথা ছিল না, এগুলি হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। তার মাঝে আর কি কি ঘটেছে, তার মাঝে ঘটনাগুলি যদি আমরা ধরি, তাহলে ওই চীনের বিষয়টা এসেছে। চীনকে জায়গা ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, নর্থ ইস্টের ক্ষেত্রে দার্জিলিং সহ ইত্যাদি জায়গার কাছে নজরদারি বাড়ানোর জন্য বলা হচ্ছে চীনকে। কিন্তু যে জিনিসটা যেটা লক্ষ্য করলেন না, 31শে মার্চ রাতে ভারতের রাষ্ট্রপতির যে চীনের যে রাষ্ট্রপ্রধান যে ওই 75 বছর আমাদের যে দুই দেশের যে সংযোগ, মানে সম্পর্ক 75 বছর উপলক্ষে যে মেসেজ, সেই মেসেজটা ইউনিস বোধহয় লক্ষ্য করেনি। এই মুহূর্তে ভারতবর্ষ এবং চীন এই যে ট্রাম্প ট্যারিফকে সামনে রেখে নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে, যার এই যে ফলশ্রুতিতে ট্রাম্পও তো খুব একটা ভালো জায়গায় নেই এই মুহূর্তে। তথ্য বলছে এই মুহূর্তে প্রায় 43% তার জনপ্রিয়তা কমেছে এই কয়েকদিনের ভেতরে। এই জায়গায় তাদের ওখানে বিক্ষোভ আছে এই মুহূর্তে, বা একজন ভারতবাসী একজন ভদ্রমহিলা তাদের একটা বিখ্যাত ইয়ে থেকে দাঁড়িয়ে তো চ্যালেঞ্জ করে রিজাইনও করেছেন, যারা এই সমস্ত ট্যারিফ প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিল এক সময়। যাই হোক, এই সমস্ত বিষয়গুলি চিন্তা ভাবনা করে যদি ইউনিস ভেবে থাকেন যে চীনকে দিয়ে করাবেন বা আমেরিকাকে ধমক দেবেন, ভারত এখন এই জায়গায় নেই। আচ্ছা, এই মুহূর্তে এই জায়গায় নেই যে ধমক দিলেই চুপ করে থাকবো। এখন বিশ্ব বাণিজ্যে যে একটা যুদ্ধ ঘোষণা হয়েছে, আমি শেষ করছি একটা জায়গায় বলে যে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে ট্রান্সশিপমেন্টটা আমরা চালু করি, আমরা তোমাদের দিয়েছিলাম তোমাদের সুবিধার্থে। তোমরা এই দুদেশের সম্পর্কটাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছো যেটাকে বজায় রাখার জন্য তোমরা চেষ্টা করলে না, তোমরা ব্যবস্থা করলে না, যার ফলে ভারতবর্ষকে বাধ্য করলে যে এই ধরনের একটা ব্যবস্থা নিতে। এটা হয়তো প্রাথমিক পদক্ষেপ। ঠিক, এটা প্রাথমিক পদক্ষেপ, এবং আপনি যেটা বলছেন, এবং আমরা এই পদক্ষেপের পর, ভারতের এই সিদ্ধান্তের পর হাহাকার অনেক জায়গা থেকেই শুনতে পেয়েছি, আমাদের কাছে খবর তো অবশ্যই রয়েছে, হাহাকার করা হচ্ছে কেন ভারত এই ধরনের সিদ্ধান্ত নিল, এবং অবশ্যই এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাণিজ্যে, রপ্তানি বাণিজ্যে যে বিশাল একটা প্রভাব পড়তে চলেছে, আগামী দিনে যে আর কি কি উপায় তাদের আছে সেগুলো খাতিয়ে দেখতে হচ্ছে। যদি অন্য কোনো এর থেকে সহজ উপায় থাকতো তাহলে নিশ্চয়ই বাংলাদেশ সেটাই অবলম্বন করত, কিন্তু এর থেকে সহজ উপায় যে ছিল না সেটাও বাংলাদেশের হয়তো বাণিজ্য মহল জানে। কিন্তু এবার ভারত বিরোধী যে বিদ্বেষটা, তা কি আরো বাড়বে না কমবে, সেটা অবশ্যই ডিপেন্ড করে, বা সেটা যারা বাংলাদেশি নাগরিকরা, একাংশ বাংলাদেশি নাগরিকরা, তাদের উপর নির্ভর করে যে তাদের ভারত বিদ্বেষ বাড়বে কিংবা কমবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে নয়াদিল্লির এই সিদ্ধান্তে কতটা লাভবান হলো বাণিজ্যিক মহল, ভারতের বাণিজ্যিক মহল, বিশেষ করে পোশাক রপ্তানিকারীরা, সেই বিষয়টাতে অবশ্যই বলা যেতে পারে যে বিশ্ব দরবারে এই মুহূর্তে যে একটা বাণিজ্যিক যুদ্ধ বলা চলে যে ভূ রাজনীতিতে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের পোশাক রপ্তানিকারীরা এই মুহূর্তে কিছুটা সুবিধা পাবে। তবে সঞ্জয়বাবু, এই যে বিশ্ব রাজনীতিতে বলা হচ্ছে যে একটা বাণিজ্যিক যুদ্ধ চলছে, বিশেষ করে ট্রাম্প ক্ষমতা দখল করার পর দ্বিতীয়তে, এই জায়গায় দাঁড়িয়ে ভারত এই মুহূর্তে কোন জায়গায় আছে? আর চীনের কাছে যে অপশন যদি বাংলাদেশ এবং ভারত থাকে, চীন কাকে বেশি প্রাধান্য দেবে বলে মনে করছেন এই মুহূর্তে? দেখুন, টেরিফটা নিয়ে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার আলাপ আলোচনা চলছে, ঠিক আছে। এখন মানে এটা যেহেতু আলোচনা সাপেক্ষ,
অলরেডি বিভিন্ন দেশের উপর তো ট্যারিফ চাপিয়েছে আমেরিকা ট্রাম্প প্রশাসন একদম। এখন আমাদের একটা প্লাস পয়েন্ট হলো যে বেসিক্যালি আমাদের যেটা মুখ্য প্রতিদ্বন্দ্বী যে প্রোডাকশন জায়ান্ট চায়না, তার থেকে আমাদের উপর একটু কম চাপিয়েছে, ঠিক আছে। এখন এইটা নিয়ে তো সমগ্র বিশ্বে আপনি লক্ষ্য করতে পারছি আমরা, যেটা চীনের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ওদের একটা সমঝোতা চলছে আর আলাপ আলোচনা চলছে এবং ইন্ডিয়া এখন বেসিক্যালি কোন দিকে যাবে সেটা এখনো কিন্তু ক্লিয়ার না। ওয়েদার ইন্ডিয়া উইল গো ফর এ কনফ্রন্টেশন, যেটা নাকি চায়না যেরকম ডিক্লেয়ার করে চলবে, কাউন্টার যেটা নাকি টেরিফ তাদের লাগিয়ে আমরা তো এখন ওই পর্যায়ে আমরা ওই দিকে যাইনি এখন। কারণ কি আমরা না যাওয়ার পিছনে কারণ হলো আমাদেরকে যে টেরিফটা লাগিয়েছে সেটা কম্পারেটিভলি কিন্তু চীন থেকে কিছুটা কম, ঠিক আছে। আমরা এখনো যে কম্পিটিটিভ কন্ডিশনে আছি এখনো বাজারে, ঠিক আছে। এখন সেকেন্ড যেটা কোশ্চেন যেটা আপনি বললেন যে ভারত এবং চীনের বাংলাদেশ এবং চীনের মধ্যে মানে সরি ভারত এবং বাংলাদেশের মধ্যে চীন কাকে প্রেফার করবে বেশি এই মুহূর্তে, যেহেতু বাণিজ্যিক যুদ্ধ চলছে গোটা দেশ জুড়ে? দেখুন একটা ব্যাপার হলো চীনের যদি স্ট্র্যাটেজিক্যাল কন্ডিশন লক্ষ্য করে দেখেন, আপনি যদি মানচিত্রের দিকে তাকান, চীনের কিন্তু সমস্ত পণ্য কিন্তু রপ্তানি হচ্ছে তার পশ্চিম দিক দিয়ে, দক্ষিণ চীন সাগর থেকে, ঠিক আছে। এদিক দিয়ে যদি তাকে ঢুকতে হয়, এখন যদি এই বঙ্গোপসাগর দিয়ে যদি ঢুকতে হয়, নিচ দিয়ে যদি বেরিয়ে গিয়ে এদিকে বেরোবে, এই প্রান্তে কিন্তু তার কোনো নেই, লাইন নেই, তার কোনো বন্দর নেই। ওই গেলে ওই পাকিস্তানে একটা বন্দর আছে, চাবাহার না জানি কি, চাবাহার তো চীনে, সরি ইরানে। তো আপনার তাই বেসিক্যালি চীন চাচ্ছে বাংলাদেশে একটা বন্দরের উপর তার প্রতিপত্তি বজায় রাখার জন্য চেষ্টা করছে, আচ্ছা, ঠিক আছে। মিলিটারি দিক থেকে লক্ষ্য করলে বেসিক্যালি এই বাংলাদেশে আপনার একটা বিশাল ইনভেস্টমেন্ট কিন্তু চীনের রয়েছে। বাংলাদেশ কিন্তু তার যত প্রতিরক্ষা খাতের যত ব্যয় আছে, প্রতিরক্ষা সামগ্রী আছে, ডিফেন্স, তার বেশিরভাগটাই চীন থেকে ক্রয় করে, বেশিরভাগটাই চীন থেকে আছে, সিংহভাগটাই চীন থেকে আসে, এবং তার বাণিজ্যের একটা বড় পার্ট কিন্তু সেখানে কিন্তু আছে। কিন্তু মার্কেট যদি লক্ষ্য করে দেখেন, তো স্ট্র্যাটেজিক্যালি বেসিক্যালি বাংলাদেশকে চাচ্ছে, বেসিক্যালি বাংলাদেশ একটা ঘাঁটি কাটতে চাইছে চীন, ঠিক। সেখানে এটা স্টেপিং স্টোন হিসেবে বাংলাদেশকে ইউজ করতে চাইছে, এটা তো তার একটা স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স। ওকে, কিন্তু যদি চীনের যেটা সবচেয়ে বড়, চীনের ইকোনমি সার্ভাইভেলের জন্য কি দরকার, তাই চীন বেসিক্যালি তার যে এই BRI যেটা বর্ডার রোড ইনিশিয়েটিভ, যেটা নাকি প্রচন্ড বিভিন্ন দেশে যে রাস্তা বানাচ্ছে, এটা বানাচ্ছে কারণ কি, বেসিক্যালি চীন ইজ এ প্রোডাকশন জায়ান্ট। কিন্তু সেটাও তো এখন ব্যাকফুটে আছে, সেটাও তো চীনের ব্যাংকগুলোই তো লোন দিচ্ছে না। না, এখন এই যে প্রোডাকশন যেটা হচ্ছে, সেটা যদি উৎপাদনটাকে যদি সে বিক্রি না করতে পারে, তাহলে তার কি করে চলবে? এই জন্য সে বিভিন্ন দেশে চাচ্ছে এরকম কিছু 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 করে সে তার বেসিক্যালি ফুটিং স্টেপিং তার প্রতিপত্তি একটা ঘাঁটি কারবার করার চেষ্টা করছে। তার মধ্যে ইন্ডিয়ান মার্কেট যদি চীন জানে, যদি ইফ আই ক্যান বেসিক্যালি গো এন্ড বেসিক্যালি টেক ওভার দ্য মার্কেট অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু তার এই যে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার যে টেরিফ থ্রেট যা আছে অনেকগুলো সে ইজিলি সে মানে এনকাউন্টার করতে পারবে। ঠিক, আমেরিকা যেতে হবে না, বিজনেসটা এখানে করে নিতে পারবে। সুতরাং চায়না এখন যা কন্ডিশন আর কি, চায়না ইন নো কেস উইল ওয়ান্ট টু বেসিক্যালি ভারতকে খেপানোর চেষ্টা করবে না, ঠিক আছে। সুতরাং এরকম কিছু একটা সুসম্পর্ক ভারতের সঙ্গে বজায়, ভারত এবং চীনের যে রিলেশন তার মধ্যে একটা চেঞ্জেস কিছুদিন। চীন ভালো করে জানে বাংলাদেশ ইজ বাউন্ড টু কাম টু দেম, ঠিক আছে। যে বাংলাদেশের এখন যা পরিস্থিতি, বাংলাদেশকে চীনের কাছে যেতেই হবে, কারণ তাকে আমেরিকা নেবে না, ঠিক আছে। বাংলাদেশকে যেতেই হবে শুধু চীনের কাছে, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার যে মার্কেট আছে তার জন্য সে ইন্ডিয়াকে লস করতে চাইবে না,
এবং ইদানিং কালে আমাদের যে দীর্ঘদিনে যে গালওয়ান ভ্যালির যে আমাদের যে বা আমাদের যে লাদাখের যে আমাদের সীমান্ত যে সমস্ত সমস্যাগুলো ছিল চীনের সঙ্গে, দেখবেন এগুলো কিন্তু অনেকটাই কিন্তু মানে কুলডাউন হয়ে গিয়েছে, ঠিক আছে। সুতরাং চায়না এই যে টেরিফ যে ব্যাপারটা আছে, এ নিয়ে চায়না ইকোনমি ইজ বেসিক্যালি is not in a good shape, ঠিক আছে। সুতরাং that will not basically take any steps that so that মানে ইন্ডিয়ার সঙ্গে রিলেশন খারাপ করার জন্য এই মুহূর্তে কোনো পদক্ষেপ চীন নেবে না, এটাই আশা করা যাচ্ছে। বাংলাদেশের যারা নাকি পলিসি মেকার, they should note this thing, they should know ঠিক, সেটা ওরা জানে এবং জেনে নিশ্চয়ই যা করছে ওরা সব জেনেই করছে। এতদিনে আমরা হয়তো প্রথম ভেবেছিলাম যে এই যে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টাকে ইনক্লুড করে ওনারা যা করছেন হয়তো অনেক সময় বুঝে উঠতে পারছেন না, নতুন চেষ্টা করছেন দেশকে চালাতে সেখানে, কিন্তু এখন মনে হচ্ছে অনেক কিছু ওনারা জেনেই হয়তো এই জিনিসগুলো করছেন। মনিবাবু, এই জায়গাটা আমরা যে কূটনৈতিক সম্পর্কটা, এই যে সিদ্ধান্তটা ভারত নিল, বিশেষ করে ভারতের মাটি ব্যবহার না করা, ভারতের স্থলবন্দর ব্যবহার করে যেন কোনো পণ্য তৃতীয় দেশে না যেতে পারে বাংলাদেশের, সেই জায়গাতে দাঁড়িয়ে এই দুদেশের কূটনৈতিক সম্পর্কে ভারত বাংলাদেশের যে আন্তঃরাষ্ট্র যে বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য, তার উপর কতটা প্রভাব পড়তে পারে আগামী দিনে এবং বাংলাদেশ কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনার মনে হয়? আমাদের খুব একটা সমস্যা নাই, বাংলাদেশ খুব একটা সমস্যা নাই। আমাদের আগরতলা শহর বা শহরতলির কাছে যদি আপনি তথ্য জোগাড় করেন, দেখবেন 24-25-এ আমাদের সব মিলে মানে এই স্থলবন্দর দিয়ে ভারতে এসেছিল এই মুহূর্তে, যদি আমরা শুধু আগরতলা স্থলবন্দরটা ধরি, তার পরিমাণ হচ্ছে 370 কোটি টাকার মতো। আচ্ছা, কেমন? আর এক্সপোর্ট হয়েছে 1 কোটি টাকার মতো। ওকে, অনলি 1 কোটি। ওকে। আর যদি আমরা শ্রীমন্তপুর ধরি, তাহলে আমদানি হয়েছে 150 কোটি টাকার মতো, আর অল্প কিছু পরিমাণ এক্সপোর্ট হয়েছে। আচ্ছা, এরকম। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এইগুলি নিয়ে মানে বাংলাদেশের উপর, বাংলাদেশ থেকে কি বা আনবো আমরা, কি নেওয়ার আছে, কিন্তু এই যে 370 কোটি টাকা, একটু ইন্টারাপ্ট করছি, এই যে 370 কোটি টাকা আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের এলো, সবচেয়ে বেশি জিনিস এসছে সিমেন্ট, মাছ আর এটা তো সবটা তো আমাদের রাজ্যে বা আমাদের দেশেই কি সবটা ব্যবহার হয়েছে? অনেক জায়গায় যায় এখান থেকে, এই প্রান্ত থেকে করিডোর করে, এটা হচ্ছে ওই স্থলবন্দরটাকে ব্যবহার করে আগরতলার মাধ্যমে যায়, অন্যান্য খান থেকেও তো ঢোকে। আমি শুধু ত্রিপুরার কথাটাই বললাম, শুধু ইনস্টেন্সের জন্য বললাম যে প্রায় সব দিকে ধরুন ইয়ে থেকে আমরা যদি ওই মেঘালয়ের বর্ডারটা যদি তুরা বর্ডার ইত্যাদি যদি দেখি, হয়তো তার কাছাকাছিই হবে। সাংঘাতিক ভারতীয় ইকোনমিক্যাল প্রবলেম সৃষ্টি হয়ে যাবে, ঘটনাটা তা না। এটা করলে পরে এগুলো ঘটনা হবে না। কিন্তু চীনের যে বিষয়টা, চীনের মানে সর্বশেষ যে তথ্য ভারতের হাইকমিশন যে তথ্যটা প্রকাশ করেছে, শুনলে অবাক হবেন, প্রায় ভারতবর্ষের এই মুহূর্তে যে মোবাইল রয়েছে, প্রোডাকশন রয়েছে, তার শতকরা 80% চীনের যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এটা ভারতের সর্বশেষ যে তথ্যটা বেরিয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বাণিজ্য মন্ত্রকের যিনি বিদেশ সচিব, বিদেশের যে বিদেশ দপ্তরের যিনি মুখপাত্র, ওই মিস্টার রণজিৎ জয়সওয়াল, উনি যে তথ্যটা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকা থেকে আমদানি করা হচ্ছে যে সমস্ত জিনিস, তার শুল্ক কিন্তু অলরেডি আমরা কমাতে শুরু করেছি, কমিয়েছি, যেটা আমরা বাজেটে বলিনি, বাজেট অধিবেশনের সময় এটা বলা উচিত ছিল। আর হচ্ছে 2015 থেকে 2022 পর্যন্ত ভারতের সঙ্গে চীনের বাণিজ্যিক পরিমাণ বেড়েছে 90%। আচ্ছা, হিসেবে এটা ভারত সরকারের তথ্য অনুযায়ী। সুতরাং বাণিজ্যিক আমদানি রপ্তানি দুটোই বেড়েছে, আচ্ছা, বাণিজ্য বেড়েছে। এই যে জায়গাটায় শুধুমাত্র কিছু আপনার ওই কি সব বলে না, আমাদের মোবাইলের কি সব ট্যাপগুলি বন্ধ করে দিয়ে চীনের সঙ্গে আমাদের সম্পর্কটাকে যাচাই করলে হবে না। কারণ চীন এত বড় 140-42 কোটি দেশের মানে মার্কেটটাকে হুট করে ছেড়ে দেবে, বোকা না তো, হুট করে ছেড়ে দেবে ঘটনাটা। ডক্টর রায় ঠিকই বলেছেন যে চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা চীন খারাপ করতে চাইবে না এই মুহূর্তে, এই ট্যারিফটা চালু করার পর। এবং অর্থনীতিবিদরা বলছেন যে এই ট্যারিফটা, এই ট্রাম্প সরকার এই ট্যারিফটা চালু করার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ভারত এবং চীনের একটা বাণিজ্যিক সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে 124
10% বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে চীনের উপর চাপানোর পরে চীন সঙ্গে সঙ্গে আবার কাছাকাছি 104 পয়েন্ট চাপিয়ে দেওয়ার, এই যে তাদের ভিতরে চাপাচাপি বিষয়গুলি চলছে, চীন এই সাহসটা পাচ্ছে এই জন্য যে এই মুহূর্তে ভারতকে কাছে পাওয়া, ভারতের মার্কেটটা আছে, ভারতের মার্কেটটা কাছে রয়েছে। চীন এবং আমেরিকার এই যুদ্ধে, বাণিজ্যিক যুদ্ধে ভারতের গুরুত্ব বেড়ে গেছে। এই মার্কিন প্রশাসন বুঝতে পেরেছে থেকে ট্রাম্প প্রশাসন সেই জন্য 3 মাসের জন্য বিষয়টাকে স্থগিত রেখেছেন, এক্সক্লুডিং চীনকে বাইরে রেখেছে, বাকিদের সঙ্গে এটা রেখেছেন। এই যে বিষয়টা এখন ভারতের বাণিজ্য মন্ত্রক কিভাবে দেখছেন? ট্রাম্প কি এখান থেকে সরে আসবেন নাকি আরো নতুন করে অন্য কিছু চাপাবেন? উনার যে ব্যাপারটা হচ্ছে, উনি তো আসলে মানে এই মুহূর্তে অশ্বারোহীর মতো রয়েছেন, ওই যে ঘোড়দৌড় হয় না, ঘোড়দৌড়ের মতো নেমেছেন। কারণ উনি নালে বেফাস বলে দেবেন অমুক জায়গায় আমার একটা ভালো প্রমোদ শহর তৈরি করতে হবে, এদিকে মানুষ মরছে এখানে। তো এই সমস্ত বিষয়গুলি ওনার মুখ দিয়ে বেরিয়ে আসছেন। ঠিক অনেকটা কাছাকাছি ধরনের রাজনীতিবিদই হচ্ছেন ইউনিস টোটালি 100% রাজনীতিবিদ নন, যার ফলে উনি এই সমস্যাগুলি তৈরি করার ক্ষেত্রে উনি বুঝতে পারেন না বিষয়টা। ওনার একটা জায়গায় যাওয়ার ইচ্ছে হচ্ছে, আর একটু বড় জায়গায় যাওয়ার, সেজন্য খেলাচ্ছেন সবাইকে লেজে, সেজন্য ভারতকে টানছেন কেন? এই জায়গায় ভারতকে টানার তো কোনো বিষয়, উনি তো ইতিহাসটা জানেন না। 1971 সাল থেকে ভারত বাংলাদেশকে তৈরি করার ক্ষেত্রেই সহযোগিতা করেছে। আজকে তুমি চীনে যাচ্ছ, চীনে গিয়ে বলছো যে নর্থ ইস্টার্ন ভারতকে ডিস্টার্ব করার জন্য তুমি এই কাজগুলি করো। আমি তোমার সেটা মোহাম্মদ ইউনূস জানে না, সেটা আমরা কি বলবো না, সেটা জেনে মোহাম্মদ ইউনূস সেটাকে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা করছেন উনি, যে ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি, শুধুমাত্র নর্থ ইস্টকে ধরছো কেন? নর্থ ইস্ট কি দুর্বল ভেবেছো নাকি? এই জায়গায় দাঁড়িয়ে চীনকে আহ্বান জানানো নিজের পায়ে কুরুল মারা ছাড়া আর কিছুই নেই। এটা যদি বলেন যে এটা সাংঘাতিক গভীর রাজনীতি, ঘটনাটা তা না, বোকার মতো রাজনীতি, একেবারে লেখাপড়া জানে না। আগামী দিনে রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলে সর্বেসর্বা হয়ে প্রধানমন্ত্রী হওয়ার দল করার মতো যোগ্যতাও নেই। উনি কোনো সাংগঠনিক ব্যাপারটা এগুলি কিছু বোঝেন না। কোন দলকে ধরে যদি ওপরটায় বসতে পারেন, এই হচ্ছে ওনার চেষ্টা। এটা আমরা বুঝি। তার জন্য টাকা আনার ব্যবস্থা, হ্যাঁ, এর জন্য তার জন্য চীনকে ধরে টাকা আনার ব্যবস্থা করছেন, এগুলি করছেন। এবার ওই তিস্তা প্রকল্পকে চীনে ঢোকার চেষ্টা করাচ্ছেন, তিস্তা প্রকল্পকে এনে আনার চেষ্টা করছেন। নিজের দেশের প্রোডাকশন, নিজের দেশের ছেলে মেয়েরা যে চাকরি বাকরি পাচ্ছে না, ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থা, নিজে তো একটা অর্থনীতিবিদ, এই নিয়ে কথা বলুন না। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে ভারত সরকার যে চিন্তা ভাবনাটা করছে, আমার ধারণা, কারণ হঠাৎ করে নির্মলা সীতারামনের ব্রিটেন যাত্রা এবং ওখানে বসে থেকে টোটাল ইউরোপিয়ান মার্কেটটাকে তাদের সঙ্গে বিষয়টা, এই যে ট্যারিফটাকে নিয়ে চিন্তা ভাবনার যে অবকাশ রয়েছে, তার প্রমাণ হচ্ছে আমরা ইউরোপীয় দেশগুলির সঙ্গে নিজেদের বোঝাপড়া বাড়ানোর জন্য ওখানে চেষ্টা করছি, ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা করে এই যে রপ্তানির যে ঘাটতিটা, এই ঘাটতিটা মেটানোর নিশ্চিতভাবে চেষ্টা ভারত সরকারকে করতে হবে। যে উদ্যোগটা এই মুহূর্তে নেওয়া হয়েছে, এই উদ্যোগটাই বজায় রাখতে হবে। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। ছোট্ট করে এক কথায় চাইবো, বাংলাদেশ কোনো পদক্ষেপ এর পরে ভারতের এই সিদ্ধান্তের পরে পদক্ষেপ নিতে পারে কি? বাংলাদেশ আমার মনে হয় যে বেসিক্যালি বাংলাদেশে তো পদক্ষেপ মানে কি, বাংলাদেশের কাছে দুটো পদক্ষেপ আছে। একটা হলো তাদের যে এক্সপোর্টটা বাড়াবার জন্য এখন যেটা নাকি বিমানে করে বিভিন্ন যে 36টা দেশ বা যেতে হবে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে, যেগুলো নাকি দিল্লি এবং মুম্বাই থেকে যেত, পরিবর্তে তাদের হয়তো সিলেট এবং চট্টগ্রামকে আর একটু বাড়াবার চেষ্টা করতে পারে। কিন্তু সেইখানে ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস, এক্সপোর্ট করবার মতো কত বিমান আছে, এগুলোর উপর অনেকটা নির্ভর করবে। সেকেন্ড যেটা হলো যে বাংলাদেশের বেসিক্যালি সেকেন্ড একটা হলো যে ইন্ডিয়ার কাছে রিভিউর জন্য আবার অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, ঠিক আছে। এবং আজকে যেটা কিছুক্ষণ আগে শুনছিলাম, ইন্ডিয়ার বেসিক্যালি এই অ্যাকশনের পরে বাংলাদেশের যে পররাষ্ট্র যিনি এখন যে বিষয়টা যিনি দেখছেন, উনাদের সুরটা অনেকটা নরম হয়েছে। আচ্ছা, ওনাদের সুরটা অনেকটা নরম হয়েছে। হ্যাঁ, উনি বলছিলেন তো আমাদের অন্য কি অপশন আছে সেটা ভেবে দেখা হবে। কারণ কি, বেসিক্যালি যদি অ্যাপারেল ইন্ডাস্ট্রি, ওদের কাপবস্ত্র শিল্প যদি মার্কা, অলরেডি ইন্ডিয়ার তো কিছু কিছু কোম্পানি এখান থেকে চলে এসেছে। এবার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি সাপ্লাইও কিছুটা কমেছে, আদানিও তো বন্ধ করে দিয়েছে।
তো এখন বেসিক্যালি যদি ওদের বস্ত্র শিল্প যদি মার খায় তাহলে প্রচুর লোক তো কর্মহীন হয়ে যাবে। ওদের দেশে অলরেডি যে প্রবলেম অরাজকতা চলছে, আরো বেশি অস্থির হয়ে উঠবে, আরো অস্থির হয়ে উঠবে, ঠিক আছে। ঠিক। বাংলাদেশের কাছে এই মুহূর্তে বিশেষ পদক্ষেপ নেবার মতো খুব একটা বেশি স্কোপ নেই বলেই মনে করছেন? আমার মনে হয় ভারত সরকার এখনো সেই মানে বেসিক্যালি কোন স্ট্রং অ্যাকশন নেয়নি। ইট ইজ বেসিক্যালি ভেরি, আমি বলবো এটা জাস্ট একটা ঠিক শুধুমাত্র ভারতের পোশাক যারা বা গার্মেন্টস রপ্তানিকারী যারা তাদের কথা ভেবে, তাদের সুবিধার কথা ভেবে ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়েছে। ঠিক ঠিক আছে। এবং যদি স্থলবন্দর না যদি মনে করে, এখন বাংলাদেশের কিন্তু বিশাল পণ্য যেটা নাকি ওদের চট্টগ্রামে আর বন্দর দিয়ে যেটা নাকি রপ্তানি হয়, যদি সমুদ্র পথটাকে যদি মনে করে ভারত আটকে দেবে, আটকে দিতে পারে। গভর্নমেন্ট হ্যাজ দ্য অপশনস, ঠিক আছে। এখন ওয়েদার গভর্নমেন্ট উইল থিংক দিস ওয়ে অর নট, এটা এখনো কিন্তু, কারণ তাহলে দুনিয়া ঘুরে কিন্তু ওদেরকে জাহাজ নিয়ে যেতে হবে। ঠিক, আগামী দিনে কি করবে অবশ্যই সেদিন আমরা সেটা নিয়ে সেদিকে নজর রাখবো এবং তা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে সঞ্জয়বাবু, আপনাকেও ধন্যবাদ বাবু, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে ভারতের বিমানবন্দর ও অন্যান্য বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক যানজট এবং পণ্যজট দেখা যাচ্ছিল। লজিস্টিক সহায়তা পৌঁছতে দেরি হচ্ছে এবং ব্যয় বেড়ে যাচ্ছিল। এতে করে ভারতের অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছিল এবং বন্দরে অনেক পণ্য দীর্ঘ সময় ধরে আটকে থাকছিল। তাই 8 এপ্রিল থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। ভারতের এই পদক্ষেপের পর এখন দেখার বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোন পথ অবলম্বন করে। আর সেই সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।